শুরু করছি অপর একটি নিউক্লিক অ্যাসিড আরএনএ। আরএনএ পুরো অর্থ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। এটিও একটি ডিএনএর মতো পলিনিউক্লিক অ্যাসিড, যেটি মূলত ডিএনএ থেকেই সৃষ্ট হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং সেটি সাইটোপ্লাজমে আসে এবং পরবর্তীতে আরএনএ আবার প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ডিএনএ থেকে যে পদ্ধতিতে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। অপরদিকে আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। আবার অনেক সময় আরএনএ থেকে ডিএনএও তৈরি হতে পারে। যেহেতু এটি একটি ট্রান্সক্রিপশনেরই উল্টো প্রসেস, তাই একে বলা হবে তখন রিভার্স ট্রান্সক্রিপশন। আর ডিএনএ থেকে যে পদ্ধতিতে ডিএনএ তৈরি হয়, আমরা জানি যে ডিএনএ আবার ডিএনএ তৈরি করে, সেই পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। এই টোটাল প্রসেসটি যে কোনো একটি জীবকোষের, এমনকি সে যদি ভাইরাল সেলও হয়, তবুও সেক্ষেত্রেও সমস্ত পদ্ধতি একটি কোষের মধ্যে ঘটে চলা পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। তাই এই গোটা প্রসেসটিকে সেন্ট্রাল ডগমা বলা হয়। সেন্ট্রাল ডগমার মাধ্যমে বার্তা বা সংকেত যেটি ডিএনএতে আছে, ডিএনএর যে বার্তা সেটি প্রথমে আরএনএতে আসে এবং আরএনএ সেই অনুযায়ী সেই সংকেত, যে সংকেত পায় সেই সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করে। এরপর আমরা দেখব বিভিন্ন প্রকার আরএনএর প্রকারভেদ। মূলত আরএনএগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো জেনেটিক আরএনএ এবং অপর ধরনের আরএনএ যেগুলি হলো নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ মূলত ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অর্থাৎ যেগুলি ভাইরাল আরএনএ সেগুলি জেনেটিক আরএনএ হতে পারে। যে সমস্ত ভাইরাস মূলত আরএনএ ভাইরাস, যেমন আমাদের বর্তমানে চর্চিত করোনা ভাইরাস, এটি কোভিড-19, সেটিও এক ধরনের আরএনএ ভাইরাস। তাদের ক্ষেত্রে এই রকম আরএনএ ভাইরাসগুলির ক্ষেত্রে যে দেখা যায় যে তাদের যে আরএনএ সেটি তাদের বংশগত বৈশিষ্ট্য বহন করতে সাহায্য করছে, প্রজননিক বৈশিষ্ট্য যেগুলি সেগুলি বহন করতে সাহায্য করছে। তাই এই আরএনএগুলিকে জেনেটিক আরএনএ বলা হয়। অপরদিকে নন জেনেটিক আরএনএ হলো যেটি মূলত বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত। এগুলি মূলত তিন ধরনের হয়: এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এরপর আমরা আলোচনা করব এমআরএনএ সম্পর্কে। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ নামটি থেকেই বোঝা যাচ্ছে এটি নিউক্লিয়ার যে ডিএনএ থাকে সেখান থেকে বার্তা গ্রহণ করে, সেটি এমআরএনএতে আসে। বিষয়টি খুব সহজে বুঝতে গেলে আমরা একটা উদাহরণ দেখি। মনে করলাম এটি একটি ডিএনএ স্ট্র্যান্ড, ডবল স্ট্র্যান্ড। তার একটি স্ট্র্যান্ডের অ্যাডিনিন, থাইমিন, আবার অ্যাডিনিন, সাইটোসিন,
গুয়ানিন। এইরূপ একটি অংশ রয়েছে। এবার এই স্ট্র্যান্ডটি থেকে যখন এমআরএনএ সংশ্লেষ হবে, ঠিক এর পরিপূরক নিউক্লিওটাইড দ্বারা পরপর যুক্ত হয়ে এমআরএনএ তৈরি হবে। অর্থাৎ প্রথম যে অ্যাডিনিন আছে, অ্যাডিনিনের পরিপূরক নাইট্রোজেন বেস আমরা জানি থাইমিন বা ইউরাসিল হয়, কিন্তু যেহেতু এখানে আরএনএ তৈরি হচ্ছে তাহলে থাইমিন হবে না, সেটি নিউক্লিওটাইডটি হবে ইউরাসিল। তারপরে যেটি হবে সেটি থাইমিন আছে তাহলে অ্যাডিনিন হবে, আবার এ আছে তাহলে ইউরাসিল হবে, আবার সি আছে তাহলে গুয়ানিন হবে, গুয়ানিন আছে তাহলে সাইটোসিন হবে। এইরূপে ডিএনএর যে সেন্স স্ট্র্যান্ড যেটি, সেটি সংকেত দিয়ে দিল এমআরএনএর গঠনটি কী রূপ হবে। এটি একটি ছোট্ট অংশ উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে। এরূপ একটা বিরাট সংখ্যক নিউক্লিওটাইড পরপর সংকেত প্রদান করে এমআরএনএ গঠন করবে এবং এমআরএনএতে কয়েক হাজার পর্যন্ত এরকম নিউক্লিওটাইড যুক্ত হয়ে থাকতে পারে। অবশ্যই নিউক্লিওটাইডগুলি ফসফোডাইএস্টার বন্ড দিয়ে, আমরা জানি যেরকম নিউক্লিক অ্যাসিডের প্রাইমারি স্ট্রাকচারে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয় নিউক্লিওটাইডগুলি, এখানেও এই পরপর নিউক্লিওটাইডগুলি ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হবে। এরপরে এমআরএনএ যখন প্রোটিন সংশ্লেষ করবে তখন এমআরএনএর মধ্যে থাকা 3টে করে নিউক্লিওটাইড পরপর একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করবে এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়েই প্রোটিন সংশ্লেষ করবে। তাহলে এখানকার যে সংকেত তার ভিত্তিতেই আমরা বুঝতে পারছি যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হতে থাকবে। অর্থাৎ এখানে যে ইউ এটি একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, তারপর জিসি মনে করলাম আরেকটি জিসিজি থাকলো, সেক্ষেত্রে এই জিসিজি অপর একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে এবং পরপর সেই রূপেই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হতে থাকবে। এই 3টি করে এমআরএনএতে থাকা নিউক্লিওটাইডগুলি, যেমন এখানে দেখতে পাচ্ছি ইউ, এই যে নিউক্লিওটাইডগুলি পরপর এরকম 3টি করে যে নিউক্লিওটাইড মিলে একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে, তাই এই পরপর তিনটে যে নিউক্লিওটাইডের সংকেত বহনকারী অংশ, এগুলোকে বলা হবে কোডন। তার মানে আমরা বুঝতে পারছি যে এই কোডনগুলির ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হবে। এরপরে আমরা একটি এমআরএনএর গঠন সম্পর্কে জানব। আমরা জানি নিউক্লিক অ্যাসিডের যে প্রাইমারি স্ট্রাকচার, সেগুলি কি হয়, পরপর যে নিউক্লিওটাইড সেগুলো যুক্ত হয়ে তৈরি হয়। অর্থাৎ সুগার এবং তার মাঝে ফসফোডাইএস্টার বন্ড থাকে এবং সুগারের যে 1 নম্বর কার্বন পরমাণু, সেখানেই নাইট্রোজেন বেসগুলি যুক্ত থাকে। এমআরএনএর ক্ষেত্রেও সেই একই রকমের ঘটনায় ঘটবে। সুগার যে রেসিডিউগুলো, সেগুলো যেহেতু এটি আরএনএ, তাই ডিঅক্সি রাইবোজ হবে না, সুগার রেসিডিউগুলো অবশ্যই রাইবোজ প্রকৃতির হবে। অর্থাৎ সুগার যে অণুগুলো, পেন্টোজ সুগার অণুগুলোর যে 2 নম্বর যে কার্বনটি, এই 1 নম্বর এবং এটি 2 নম্বর, এখানে আমরা হাইড্রোজেন এবং হাইড্রক্সিল দেখতে পাবো। অর্থাৎ এখানে অক্সিজেন, যেটা ডিএনএর ক্ষেত্রে অক্সিজেনটি থাকে না, সেরকম হবে না। এইরকম রাইবোজ সুগার যুক্ত হবে নিউক্লিওটাইডগুলো। এবং আরেকটি ঘটনা দেখতে পাবো যে এক্ষেত্রে নাইট্রোজেন বেস যেগুলো, সেগুলো এ, ইউ এবং জিসি, এই 4 প্রকার হবে। এছাড়াও হাইপোজ্যান্থিন, মিথাইল গুয়ানিন, এই জাতীয় আমরা নাইট্রোজেন বেসও পেয়ে থাকতে পারি। এইভাবে গঠিত একটি এমআরএনএর আমরা এটি মনে করলাম একটি সিম্পল এমআরএনএ প্রাইমারি স্ট্র্যান্ড, যার একটি প্রান্ত অবশ্যই 5' এন্ড হবে এবং অপর প্রান্তটি অবশ্যই 3' এন্ড হবে। আমরা যদি পরপর একটি এমআরএনএর বিভিন্ন অংশগুলি দেখি, তাহলে দেখব একদম প্রথম দিকে যে অংশটি পাবো সেটি হলো 5' PPG ক্যাপ
5' ক্যাপ। তারপরে যে অংশটি পাবো সেটি হলো NC1। তারপরে যে অংশটি পাবো সেটি হলো কোডিং রিজিয়ন বা কোডিং অঞ্চল। তারপরে অংশটি NC2 এবং লাস্টে একটি টেল পোর্শন পাবো যেটি পলি এ টেল বলা হবে। তাহলে পরপর দেখলে আমরা 5' থেকে 3' এন্ডের দিকে যদি এগিয়ে যাই তাহলে প্রথম যে অংশটি পাবো একটি mRNA স্ট্র্যান্ডে প্রাইমারি স্ট্রাকচারে সেটি হলো 5' ক্যাপ। তারপরে অংশটি হলো NC1। NC বলার কারণ নন কোডিং অঞ্চল 1, কোডিং অঞ্চল। তারপরে NC2 এবং একদম শেষে পাবো পলি এ পুচ্ছ বা পলি এ টেল। প্রথম অংশটি 5'PPG। এই অংশটি যেটি 5'PPG ক্যাপ অংশটি mRNA যে 5' টার্মিনাল থাকে সেই 5' টার্মিনাল অর্থাৎ 5' টার্মিনালে একটি পেন্টোজ সুগার রাইবোজ সুগার থাকবে। সেই 5' টার্মিনালে যে কার্বন পরমাণুটি আছে তার সঙ্গে 3টে ট্রাইফসফেট যৌগ যুক্ত থাকে এবং তারপরে ফসফেটের সঙ্গে একটি নিউক্লিওটাইড যুক্ত থাকে যেটি হলো নিউক্লিওসাইড বললে আরও সুবিধাজনক হবে, কারণ এর সঙ্গে যে লাস্ট নিউক্লিওটাইডটি যুক্ত থাকছে এবং এখানে 1 নম্বরে গুয়ানিন নাইট্রোজেন বেস যুক্ত থাকে। এই অংশটিকে বলা হচ্ছে 5'PPG। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে টার্মিনাল নিউক্লিওটাইডটি এটির সঙ্গে এটির যে 5' কার্বন তার সঙ্গে এটি 5' নয়, এই যে 5' কার্বন এই কার্বনের সঙ্গে ট্রাইফসফেট দিয়ে এবং তার সঙ্গে একটি গুয়ানিন নাইট্রোজেন বেস যুক্ত নিউক্লিওসাইড যুক্ত থাকছে এবং গুয়ানিনটি N7 অর্থাৎ গুয়ানিনের যে 7 নম্বর নাইট্রোজেন পরমাণুটি সেটি মিথাইল বর্গযুক্ত হয়, N7 মিথাইলেটেড বলা হয়। তাই এটি N7 মিথাইলেটেড জি ক্যাপও বলা হয়ে থাকে। এই N7 মিথাইলেটেড ক্যাপ যেটি গুয়ানিন মিথাইলেটেড ক্যাপ জি ক্যাপ, পিপিজি লেখারও কারণ ওই টাইফসফেট যুক্ত আছে সেই কারণে, এটি mRNA-র 5' টার্মিনালটিকে ঢেকে রেখেছে এবং সেই কারণেই যে 5' এন্ডোনিউক্লিয়েজ এই জাতীয় যে সমস্ত উৎসেচক যেটি 5' টার্মিনালে কাজ করে কোনো নিউক্লিক অ্যাসিডের এবং নিউক্লিক অ্যাসিডকে ভেঙে দিতে সাহায্য করে, সেই উৎসেচকটি কিন্তু কাজ করতে পারে না এই 5' ক্যাপটি যুক্ত থাকার ফলে mRNA-তে। এ প্রসঙ্গে বলে রাখি 5' ক্যাপটি কিন্তু mRNA সংশ্লেষ হওয়ার যখন ডিএনএ থেকে সদ্য mRNA তৈরি হয় তখন কিন্তু 5' ক্যাপ mRNA-তে থাকে না। একইভাবে mRNA-তে 5' ক্যাপ এবং পলি এ টেল এ দুটিই থাকে না। পরবর্তীতে সাইটোপ্লাজমে আসার পর mRNA-এর সঙ্গে 5' ক্যাপটি যুক্ত হয়। পরের অংশটি দেখব। পরের অংশটিতে আমরা দেখতে পাচ্ছি পরের যে অঞ্চলটি সেটি হলো NC1 বা নন কোডিং অঞ্চল, নন কোডিং রিজিয়ন 1। এটিকে লিডার অঞ্চলও বলা হয়। নন কোডিং বলার অর্থ এখানে ডিএনএ থেকে যখন সৃষ্ট হচ্ছে mRNA-টি, কিন্তু mRNA-র এই অংশটিতে যেগুলি নন কোডিং
অর্থাৎ নন কোডিং এর যদি আমরা বাংলা করি দাঁড়াবে সংকেত বিহীন, অর্থাৎ এখানে কোনো প্রোটিন সংশ্লেষের জন্য বার্তা থাকে না, পরপর নির্দিষ্ট কিছু নিউক্লিওটাইড যুক্ত হয়ে থাকে কিন্তু কোনো প্রোটিন সংশ্লেষের বার্তা অর্থাৎ কোডন এখানে কিন্তু থাকে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোডিং অঞ্চল। এটি মুখ্য অঞ্চল যেটি কি করবে, প্রোটিন সংশ্লেষের জন্য নির্দিষ্ট বার্তা বহন করবে, এটিকে বলা হচ্ছে কোডিং অঞ্চল। এখান থেকে প্রোটিন সংশ্লেষের জন্য যে কি কি অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত থাকবে সেই সংকেতটি এমআরএনএ সেই সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করবে এবং এই সংকেতটি গ্রহণ করেছে এমআরএনএ কোথা থেকে, খুব স্বাভাবিক ডিএনএ থেকে। একেই বলা হচ্ছে কোডিং অঞ্চল। কোডিং অঞ্চলটির ভিত্তিতে, কোডিং অঞ্চলটিতে যে কোডন থাকে, একটু আগে আমরা জেনেছি যে পরপর 3টে করে নিউক্লিওটাইড যুক্ত হয়ে এক একটি কোডন তৈরি করে, যেমন সেটি জিসিসি এরকম হতে পারে। এটি হয়তো একটি অ্যামাইনো অ্যাসিডের কোডন বহন করছে, তারপরে হয়তো ইউসিসি এটি অপর একটি অ্যামাইনো অ্যাসিডের কোডন বহন করছে। এইরকমভাবে যে কোডন যুক্ত হয় এই কোডিং অঞ্চলটি, এই কোডনগুলির ভিত্তিতে এখানে আরএনএ পলিমারেজ উৎসেচক যুক্ত হয়ে পরপর ধীরে ধীরে কোডনগুলিকে ট্রান্সলেট করে যে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন সংশ্লেষ হয়। সংকেতের শুরুর দিকে যেখানে প্রোটিন সংশ্লেষ শুরু হবে সেই জায়গাটার প্রথম যে কোডনটি সেটিকে বলা হয় প্রারম্ভিক কোডন বা ইনিশিয়েশন কোডন। এই প্রারম্ভিক কোডনটি হলো AUG। অর্থাৎ এখান থেকে প্রোটিন সংশ্লেষ কোডিং অঞ্চলের এই জায়গাটি থেকে প্রোটিন সংশ্লেষ শুরু হবে। তাহলে আমরা 5' এন্ড থেকে যদি পরপর দেখি, অ্যাকচুয়ালি প্রথমে থাকছে 5' PPG ক্যাপ, তারপরে NC1 বা লিডার অঞ্চল যেটি, তারপরে থাকছে AUG ইনিশিয়েশন কোডন, তারপরে কোডিং অঞ্চল এবং একদম প্রোটিন সংশ্লেষ যেখানে গিয়ে বন্ধ হবে, অর্থাৎ এই যে আরএনএ পলিমারেজ প্রোটিন সংশ্লেষ শুরু করেছিল AUG কোডন থেকে, প্রারম্ভিক ইনিশিয়েশন কোডনটি হলো AUG এবং শেষ করবে একটি যে নির্দিষ্ট কোডন পাওয়ার পরে শেষ করবে, সেই কোডনটি মূলত 3 ধরনের হয়। সেগুলি হলো UAG, UGA এবং UAA। এই 3টির যে কোনো একটি কোডন যখন এই কোডিং অঞ্চলের মধ্যে চলে আসবে তখনই সেই জায়গাটাতে আরএনএ পলিমারেজ কি করবে, প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেবে। তাই এই 3টি কোডনকে বলা হয় স্টপ কোডন। এরপরে যে অঞ্চলটি পাবো সেটি হলো এমআরএনএর দ্বিতীয় একটি নন কোডিং অঞ্চল বা NC2। এই NC2 অঞ্চলটি নন কোডিং অঞ্চল, তার মানে এর অর্থ এখানেও কোনো প্রোটিন সংশ্লেষের জন্য বার্তা থাকবে না। প্রথম যে নন কোডিং অঞ্চল সেটিকে NC1, এই যে রেড অঞ্চল যেটি সেটি, এবং দ্বিতীয় এটিও একটি রেড কালার দিয়ে বোঝাচ্ছি। এই দুটি অঞ্চলও নন কোডিং অঞ্চল। এই দুটি অঞ্চলের মধ্যে NC2 এর কাজ সম্পর্কে বিশেষ জানা যায় না, তবে NC1 যে নন কোডিং অঞ্চলটি, এটি কি করে, যখন প্রোটিন সংশ্লেষ হয় তখন এমআরএনএ কে রাইবোজোমের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। রাইবোজোমে যুক্ত হতে সাহায্য করে।
আমরা জানি যে এমআরএনএ যখন প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোমের সঙ্গে যুক্ত হয় এবং রাইবোজোমের যে দুটো সাব ইউনিট, বিশেষ করে এই NC1 অঞ্চলটি ছোট সাব ইউনিটটির সঙ্গে যুক্ত হতে সাহায্য করে এবং অনেকগুলি এরকম একটি এমআরএনএ অনেকগুলি রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়ে পলিজোম গঠন করে। লাস্ট পোর্শন যেটি আমরা দেখতে পাচ্ছি, এই অঞ্চলটি, এটিকে বলা হবে পলি এ টেল বা পলি এ পুচ্ছ। এই পলি এ পুচ্ছ যে অংশটি, সেটি মূলত অ্যাডিনিন সমৃদ্ধ হয়। প্রচুর পরিমাণে এখানে অ্যাডিনিন নিউক্লিওটাইড দেখতে পাওয়া যায়, মোটামুটি 50 থেকে 200টি মতো অ্যাডিনিন সমৃদ্ধ নিউক্লিওটাইড এখানে দেখতে পাওয়া যায়। এই জায়গাটিকে বলা হচ্ছে পলি এ টেল বা পলি এ পুচ্ছ। এই পলি এ পুচ্ছ বিশেষ পলি এ বাইন্ডিং প্রোটিন, যেটিকে বলা হয় PABP, পলি এ বাইন্ডিং প্রোটিনের সঙ্গে পলি এ পুচ্ছ যুক্ত থাকে। এটি আমরা দেখতেই পাচ্ছি যে এমআরএনএর যে স্ট্র্যান্ড তার 3' এন্ড পোর্শনে থাকছে এবং এই পলি এ টেল অঞ্চলটিও অবশ্যই এমআরএনএ সংশ্লেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুক্ত হয় না। এটা এমআরএনএ যখন সাইটোপ্লাজমে আসে তারপরে যুক্ত হয় এবং এটিরও কাজ, এই পলি এ পুচ্ছটি পলি এ বাইন্ডিং প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এটিও এমআরএনএকে 3' এক্সোনিউক্লিয়েজ যেটি যে এনজাইম তার হাত থেকে একে রক্ষা করে। 3' এক্সোনিউক্লিয়েজ যেটি একটি নিউক্লিক অ্যাসিডের 3' টার্মিনালকে ভেঙে দিতে পারে। এবার এরকমভাবে যদি এই এক্সোনিউক্লিয়াসগুলি কাজ করার সুযোগ পায় তাহলে তো এমআরএনএ সুযোগই পাবে না প্রোটিন সংশ্লেষ করার। সেই কারণে এই রকম একটি পলি এ টেল যে জায়গাটি এবং তার সঙ্গে পলি এ বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়ে এমআরএনএকে রক্ষা করতে সাহায্য করছে 3' এক্সোনিউক্লিয়াসের হাত থেকে, যেভাবে 5' PPG ক্যাপও রক্ষা করছে, যেটা 5' এক্সোনিউক্লিয়াসের হাত থেকে রক্ষা করছে। এবার একবার কুইক রিভিউ করা যাক। একটি এমআরএনএর যদি আমরা দেখি, এমআরএনএর একদম 5' থেকে 3' প্রান্তের দিকে যদি আমরা এগিয়ে যাই, বেশ কিছু অঞ্চল দেখতে পাবো। 5' থেকে 3' প্রান্তের দিকে প্রথম যে 5' প্রান্তের দিকে যে অংশটি পাবো 5' টার্মিনালের সঙ্গে যুক্ত, একটি এমআরএনএ 5' টার্মিনালের সঙ্গে যুক্ত যে অংশটি, যেটিকে বলা হবে 5' PPG ক্যাপ, যেটি একটি জি ব্যবহার করা হচ্ছে গুয়ানিন বোঝাতে। গুয়ানিনটি অবশ্যই মিথাইলেটেড গুয়ানিন, N7 মিথাইলেটেড, অর্থাৎ গুয়ানিনের যে 7 নম্বর নাইট্রোজেন আছে সেখানে মিথাইল বর্গটি যুক্ত আছে এবং এটি PP ট্রাইফসফেট অণু দ্বারা এমআরএনএ যে পরবর্তী 5' টার্মিনাল যেটি আছে সেখানে এমআরএনএটি যুক্ত থাকছে। পরবর্তী অঞ্চলটি হলো NC1 বা নন কোডিং অঞ্চল, অর্থাৎ এই NC1 বলার কারণই হচ্ছে যে এই অঞ্চলটি কোনো রকম প্রোটিন সংশ্লেষের জন্য সংকেত বহন করে না, তাই এটিকে NC1 বলা হচ্ছে। 5' PPGর কাজটা বলা হয়নি। 5' PPGর কাজ হচ্ছে 5' যে এক্সোনিউক্লিয়াস, সেই 5' এক্সোনিউক্লিয়াসের হাত থেকে এমআরএনএকে রক্ষা করা। NC1 এর পরবর্তী অঞ্চল হচ্ছে AUG, যেটিকে AUG হলো ইনিশিয়েশন কোডন। ইনিশিয়েশন কোডন কিসের ইনিশিয়েশন? ইনিশিয়েশনের অর্থ হলো আরম্ভিক বা শুরু করা, অর্থাৎ এখান থেকে AUG এই কোডনটি কি করে, প্রোটিন সংশ্লেষ এখান থেকে স্টার্ট করে। মনে করতে পারি আমরা এখান থেকে প্রোটিন সংশ্লেষের দরজাটা খুলে গেল এই জায়গাটায়, আর এই AUG কোডন সেটারই কোড স্বরূপ। তারপরে অঞ্চলটি হলো কোডিং অঞ্চল, যেটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের জন্য এই কোডিং অঞ্চলের যে নিউক্লিওটাইডগুলির সিকোয়েন্স এটি নির্দিষ্ট হবে এবং এই কোডিং অঞ্চলটি প্রোটিন সংশ্লেষে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর যুক্ত হবে সেটিকে নির্দেশ করে এবং এই কোডিং অঞ্চলের সংকেতটি অবশ্যই ডিএনএ থেকে প্রাপ্ত হয়েছে। তারপরের অঞ্চলটি হলো যেটি এখানে এই জায়গাটিকে দেখানো হচ্ছে, যেখানে গিয়ে প্রোটিন সংশ্লেষ আর হবে না, অর্থাৎ কোনো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়ার যে ব্যাপারটা সেটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটিতে
এই জায়গাটির যে কোডনটি সেটিকে বলা হবে স্টপ কোডন। স্টপ অর্থাৎ বন্ধ করা, কি বন্ধ করা? প্রোটিন সংশ্লেষ বন্ধ করা। এখানে তিনটি কোডন দ্বারা স্টপ কোডন, তিনটি কোডন নির্দেশ করে স্টপকে। স্টপ কোডন UGA, UAG এবং UAA, এই তিনটি কোডন স্টপ কোডন হিসাবে নির্দেশ করে, প্রোটিন সংশ্লেষকে বন্ধ করতে সাহায্য করে, বন্ধ করে দেয়। এরপরে যে অঞ্চলটি সেটি হলো NC2 অর্থাৎ নন কোডিং অঞ্চল 2। এই অঞ্চলটি কি করে? প্রোটিন সংশ্লেষের কোনো সংকেত বহন করে না। এটিকে ট্রেলার অঞ্চলও বলা হয়। এটি হলো ট্রেলার অঞ্চল, যেমন NC1টা লিডার অঞ্চল বলা হয়, এটিকে ট্রেলার অঞ্চল বলা হয়। তারপরের অঞ্চলটি হলো পলি এ টেল, অর্থাৎ এখানে অ্যাডিনিন যে নিউক্লিওটাইড সমৃদ্ধ একটি পুচ্ছ রয়েছে, 50 থেকে 200টি অ্যাডিনিন নিউক্লিওটাইড যুক্ত, যেটি PABP অর্থাৎ পলি এ বাইন্ডিং প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোনিউক্লিক প্রোটিন তৈরি করে। এবং এই অঞ্চলটিরও কাজ 3' এক্সোনিউক্লিয়াস, যেহেতু mRNA 3' প্রান্তে অবস্থিত, 3' এক্সোনিউক্লিয়াসের হাত থেকে mRNA-কে রক্ষা করা। এবার দেখব আমরা mRNA-র প্রকারভেদ। mRNA-র প্রকারভেদ যদি দেখি আমরা দেখতে পাবো, এক প্রকার mRNA পলিসিস্ট্রনিক, পলিসিস্ট্রনিক, এবং অপর একটি হলো মনোসিস্ট্রনিক। পলিসিস্ট্রনিক হচ্ছে, পলিসিস্ট্রনিক সাধারণত প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়। প্রোক্যারিওটিক সেল যেগুলি সেগুলিতে পলিসিস্ট্রনিক, এবং মনোসিস্ট্রনিক ইউক্যারিওটিকে দেখতে পাওয়া যায়। পলিসিস্ট্রনিকের ক্ষেত্রে যদি একটি mRNA এরকম হয়, তাহলে আমরা জানি যে প্রথমে কি থাকবে, 5' এন্ড যদি এটি হয় আর এটি 3' এন্ড হয়, তাহলে এইদিকে 5' PPG ক্যাপ থাকবে, ক্যাপের পরে NC1, এবং লাস্টে 3' প্রান্তের দিকে পলি এ টেল, এবং তার আগে একটি NC2 ছিল, আমরা দেখলাম একটু আগে NC1, এবং এর মাঝে কোডিং অঞ্চলটি ছিল। এবং সেই কোডিং অঞ্চলটি দেখা যাবে ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত, এবং প্রতিটি কোডিং অঞ্চলের একটি নির্দিষ্ট অংশ ভিন্ন ভিন্ন একাধিক প্রোটিন। এই অংশটি হয়তো একটি প্রোটিন সংশ্লেষ করবে, প্রোটিন 1, এটি হয়তো আরেকটি প্রোটিন সংশ্লেষ করবে, এই অংশটি। এবং সেক্ষেত্রে তাহলে খুব স্বাভাবিক এদের যে কোডিং অঞ্চলটির মধ্যে আবার নির্দিষ্ট আলাদা আলাদা প্রোটিনের জন্য পৃথক পৃথক কোডিং অঞ্চল দেখা যাচ্ছে, এবং খুব স্বাভাবিক এই প্রতিটি কোডিং অঞ্চলের এই অংশগুলির এক একটি আলাদা আলাদা স্টার্ট কোডন এবং স্টপ কোডন থাকবে, যেখানে প্রোটিন সংশ্লেষ শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে। এটির ক্ষেত্রে এই জায়গাটাই স্টার্ট কোডন এবং এখানে একদম লাস্টে স্টপ কোডন থাকবে। তাই এটিও আমরা বলতে পারি যে পলিসিস্টনিক যে mRNA, সেক্ষেত্রে একটি mRNA, এক কথায় বলতে গেলে একটি mRNA একাধিক প্রোটিন সংশ্লেষের জন্য বার্তা বহন করতে পারে। এবং খুব স্বাভাবিক, যেহেতু কোডন অঞ্চলের মধ্যে একাধিক পোর্শন রয়েছে, সেই একাধিক পোর্শনগুলি, একাধিক কোডন অঞ্চলগুলির প্রতিটির আলাদা আলাদা স্টার্ট কোডন এবং স্টপ কোডন থাকবে। এবার অপরদিকে যদি মনোসিস্টনিক দেখি, তাহলে এটি সিম্পলি একদিকে 5' PPG ক্যাপ থাকবে, 5' অঞ্চলে যে ক্যাপটি থাকবে, তারপরে NC1 নন কোডিং অঞ্চল এবং কোডিং অঞ্চল, তারপরে কোডিং অঞ্চল, এবং তারপরে NC2, এবং তারপরে দেখেছিলাম লাস্টে পলি এ টেল আছে। তাহলে 5' PPG ক্যাপ, NC1, কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চল এবং পলি এ টেল। এখানে এই কোডিং অঞ্চলটি কিন্তু একটি নির্দিষ্ট, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটি মাত্র নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করবে কোডিং অঞ্চলটি। তাহলে খুব স্বাভাবিক, একটা প্রোটিনের জন্য একটি নির্দিষ্ট কোডিং অঞ্চল আছে, এবং এক্ষেত্রে স্টার্ট কোডন এবং স্টপ কোডনটি একটি একটি থাকবে।